ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে অচলাবস্থা কাটছে না। হরমুজের দুটি জাহাজ আটক করেছে ইরান। ইসলামাবাদে কড়া নিরাপত্তায় কর্মহীন অনেকে। এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারও ইসরায়েলের বোমা হামলা, সাংবাদিক সহ নিহত 5 জন। স্বাগত স্টার ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। আর শুরুতেই থাকছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের খবর। বিভিন্ন আসনে সংঘাত সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তবে ভোটের হারে পড়েনি সহিংসতার প্রভাব। ভোট দিয়েছেন 80%-এরও বেশি ভোটার। এদিকে ভারতের আরেক রাজ্য তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের ভোট হয়েছে। সেখানে ভোট পড়েছে 70%-এর বেশি। দুই রাজ্যেই সকাল 7টায় শুরু হওয়া ভোট চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। মুর্শিদাবাদের হরিহরপাড়া ভোট দিতে কেন্দ্রের বাইরে ভিড় করেছেন ভোটাররা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট হচ্ছে রাজ্যের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ সহ 16 জেলার 152 আসনে। এ দফার ভোটে 1478 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এরই মধ্যে ভোট দিয়েছেন বিরোধী শিবির বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি। বলেন, আগের চেয়ে এবার ভোটের পরিবেশ ভালো, অনেক ভালো, বেটার, 99% বেটার, যেটা 90% বেটার। নন্দীগ্রামে দুটো হিন্দু পাড়াতে ভোট দিতে না বলেছিল। আমি ভিডিও কলিং করে নাকচিরাচর, গড়চক্রবেড়িয়া বাজার, তারা সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। ভোটকে ঘিরে ব্যাপক জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রথম দফায় ভোটের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশের 5 লাখ সদস্য মোতায়েন রয়েছে। নেতাজি ইন্ডোরে প্রথম দফার ভোট পর্যবেক্ষণ করছেন পর্যবেক্ষকরা। সবশেষ পাওয়া খবর পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই ভোট গ্রহণ চলছে। ভোটাররাও ভালো অভিজ্ঞতার কথাই জানিয়েছেন। তবে মুর্শিদাবাদের কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু করতে কিছুটা দেরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, মুর্শিদাবাদের নওদায় একটি ভোট কেন্দ্রে হুমায়ুন কবিরের সমর্থকদের সাথে সংঘর্ষে জড়ায় তৃণমূল কর্মীরা। এছাড়া মালদার একটি কেন্দ্রে ইভিএম মেশিন বিকলের খবর পাওয়া গেছে, যাকে কেন্দ্র করে সেক্টর অফিসারের সাথে ভোটারদের হাতাহাতি হয়েছে বলে জানা গেছে। বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলছেন, এত বড় যজ্ঞে এমন ছোটখাটো বিচ্যুতি ঘটবেই, একে বড় করে দেখিয়ে ইস্যু করা উচিত নয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে ভোট দিয়েছেন বিজেপি নেত্রী ও অভিনেত্রী খুশবু সুন্দর। ভোট দিয়েছেন সুপারস্টার বিজয় থালাপাথী, রজনীকান্ত, জিভা সহ অনেক তারকারা। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার পর 2026 সালের বিধানসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 3,77,171 জন। সব রাজ্যেই ভোট গণনা হবে 4 মে। ইফাতিরা, স্টার নিউজ। পশ্চিমবঙ্গে ভোট মানেই উত্তেজনা। এবারও নির্বাচনী সংঘাতে জড়ালো চিরপ্রতিদ্বন্দ্বী তৃণমূল ও বিজেপি। অন্য দলগুলোর প্রার্থী ও সমর্থকরাও নানা এলাকায় সংঘাতে জড়িয়েছেন। মুর্শিদাবাদ, আসানসোল, বীরভূম ও কোচবিহারের সহিংসতার খবর পাওয়া গেছে। মুর্শিদাবাদের নওদায় সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় তৃণমূল এবং আমজনতা উন্নয়ন পার্টির মধ্যে। ঘটনাস্থলে পৌঁছালে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুনের গাড়িতে এভাবেই ভাঙচুর চলে। পোলিং এজেন্টের গাড়িতে ইটপাটকেল ছোড়া হয়। এরপরও ক্ষান্ত হননি হামলাকারীরা। বাঁশ ফেলে গাড়ি আটকানো হলে কেন্দ্রীয় বাহিনীর দীর্ঘ চেষ্টায় এলাকা ছাড়েন হুমায়ুন। এ সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও এক প্রস্ত ধস্তাধস্তি হয়। পরে 3 জনকে আটক করে নিরাপত্তা বাহিনী। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের উপর হামলার অভিযোগ উঠেছে। ভেঙে ফেলা হয়েছে তার গাড়ির কাঁচ। হীরাপুর থানায় বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে। বীরভূমে লাভপুর বিধানসভার একটি বুথে বিজেপির নির্বাচিত এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। নেতারা বলছেন, হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। তো আমাদের ছেলেরা অভিযোগ করলো যে ওখানে পুরো বুথ ক্যাপচারিং, কোথায় 68 নম্বর ভ্রমরকল। তো ওখানে আমি বুথটা দেখে ফিরছিলাম। ফেরার পথে ওরা সামনে রাস্তাতে আমাকে অ্যাটাক। ওই বুথ থেকে 100 মিটার বাইরে বুথের চারিদিক থেকে ঘিরে নিয়ে ইট
আমার পকেটে দেখুন এখনো সব কাঁচের টুকরো, মানে গাড়ির কাঁচের টুকরো ভরে আছে, সব তৃণমূলের গুন্ডা বাহিনী। কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দেব ভৌমিককে বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে দলীয় কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছে রাজ্যের শাসক দলটি। তবে নির্বাচন কমিশনের ভূমিকা সন্তোষজনক বলে মন্তব্য করেছে কংগ্রেস। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, এবার আর বুথ দখল করা অসম্ভব। ভোটারদের নিরাপত্তায় ভিন্নধর্মী প্রচেষ্টা দেখা গেল ঝাড়গ্রামে। ভোট কেন্দ্র ও ভোটারদের পাহারায় স্বয়ং গজরাজ হাতি মোতায়েন করা হয়েছে। জঙ্গলমহলের এই প্রত্যন্ত এলাকায় প্রতি বছর বন্য হাতির আক্রমণে বহু মানুষের মৃত্যু হয়। সতর্কবার্তা, এই মুহূর্তে 2টি হাতি কুসুমডাঙ্গার কাজু বাগানে এবং 4টি হাতি চরণের বাগানে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে। তাই আপনারা সবাই সতর্ক এবং সাবধানে থাকবেন। ভোটাররা যাতে বন্য হাতির আক্রমণের শিকার না হন সে লক্ষ্যে বন বিভাগের প্রশিক্ষিত হাতি রামলালকে দাঁড় করিয়ে দেওয়া হয় ভোট কেন্দ্রের সামনে। জাহিদুর রহমান, স্টার নিউজ। কোথাও কোথাও প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম ধাপের ভোট শেষ হলো। ভোটের মাঠে আছেন সহকর্মী সুজিত দুয়ারি ও উৎপল পোদ্দার। আমরা শুরুতেই চলে যাচ্ছি সুজিতের কাছে। সুজিত, সকাল থেকেই সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ হলো, কি অবস্থা দেখছেন সেখানকার? কোনো সহিংসতা দেখতে পেয়েছেন কিনা, এখন পর্যন্ত কি তথ্য আছে জানাবেন। দেখুন, আপনাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত প্রায় 30 মিনিট ভোট গণনা বাকি রয়েছে। বাংলাদেশ সময় 6:30 পর্যন্ত সন্ধে কিন্তু এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। অর্থাৎ ভারতীয় সময় 6টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। এরপরেও যদি ওই 6টার পরে কেউ আসে তাদেরকে কিন্তু ভোট দিতে দেওয়া হবে না। তবে 6টা পর্যন্ত যদি কোনো লাইন থাকে, শেষ লাইন পর্যন্ত কিন্তু টোকেন দেওয়া হবে। সেই টোকেন অনুসারেই একদম যারা থাকবেন যত রাত পর্যন্তই হোক, নির্বাচন কমিশন সেই ভোট গ্রহণ নিতে বাধ্য থাকবেন। এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের সূত্রে জানানো হয়েছে। এখনো পর্যন্ত সকাল থেকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল, বিক্ষিপ্ত কয়েক জায়গায় কিন্তু অশান্তির খবর মিলেছে। কয়েক জায়গায় কিন্তু প্রার্থীকে মারধরের মতো ঘটনা হচ্ছে, যেমন হুমায়ুন কবিরকে মারধর করা হয়েছে মুর্শিদাবাদে, কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছে, এছাড়া বিজেপি প্রার্থীর বুথ এজেন্ট তাকে মারধর করা হয়েছে। পাশাপাশি পাল্টা অভিযোগও রয়েছে, তৃণমূল যারা রয়েছে তাদের তরফেও বলা হচ্ছে কয়েক জায়গায় বিজেপির কর্মী সমর্থকরা তাদের উপর মারধর করেছে। পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, কেন্দ্রীয় বাহিনীর তরফেও কিন্তু অতি সক্রিয়তা দেখা গিয়েছে। কয়েকটি জায়গায় অভিযোগ এসছে, সাধারণ যারা মানুষ রয়েছে তাদেরকে ধীর সামলানোর নাম করে তাদেরকে কিন্তু মারধর করা হচ্ছে, এমনটাও অভিযোগ উঠেছে। তবে এখনো পর্যন্ত কোনো রক্তক্ষয়ী বড় সড় ঘটনা ঘটেনি, যেটা পশ্চিমবঙ্গ ভোটের ক্ষেত্রে দেখা যায় যে জীবনহানির মতো ঘটনা ঘটে। এক্ষেত্রে কিন্তু একেবারে এখনো পর্যন্ত ভোটে কিন্তু সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আপনাকে জানিয়ে রাখি যে ভোটের লাইনে এসেছিলেন, ভোট দিতে এসেছিলেন এমন কিন্তু 4 জন, প্রথমে 2 জনের খবর পাওয়া গিয়েছিল, পরবর্তীতে আরো 2 জন, মোট 4 জন অসুস্থ হয়ে মারা গিয়েছেন। যদিও এটা ভোট হিংসা বা এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে নয়, তারা অসুস্থ হয়ে মারা গিয়েছেন এমনটা জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত বলা যায় যে আধ ঘন্টা এখনো বাকি রয়েছে। তবে ভোট এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট স্বাভাবিকই রয়েছে অন্য যে সমস্ত ভোট রয়েছে তার তুলনায়। এখনো পর্যন্ত এই খবরই ছিল আমার কাছে। সুজিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের স্বাধীনতার প্রায় 8 দশকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসেছে নানা পরিবর্তন। একসময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা কংগ্রেস এখন ধুঁকছে। বামপন্থীরাও ধরে রাখতে পারেনি জন আস্থা। বিপরীতে টানা 15 বছর ক্ষমতায় তৃণমূল। কেন্দ্রীয় সরকারের 1 দশকের বেশি সময় ক্ষমতায় থাকলেও পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারেনি বিজেপি। তবে দিন দিন বাড়ছে গেরুয়া শিবিরের ভোট। বিলের জন্য আমি 98 সাল থেকে লড়াই করছি। 1947-এ স্বাধীনতার পর থেকে 70-এর দশকের শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য ছিল কংগ্রেসের। বিধানচন্দ্র রায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে শক্ত ভিত পায় কংগ্রেস। ডক্টর রায়ের মৃত্যুর পর ভাঙনের মুখে পড়ে দলটি। 1977 সালের নির্বাচনে বামফ্রন্টের কাছে বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হতে হয় দলটিকে। দেশবাদ করতে আমরা দেব না। পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসে রাজ্যের 7টি বামপন্থী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত বামফ্রন্ট। এই জোটে ছিল সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লক, আর সিপিআই ও বিপ্লবী বাংলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন সিপিএম নেতা জ্যোতি বসু। একটানা 34 বছর এই বামফ্রন্টের শাসনে ছিল পশ্চিমবঙ্গ।
নক্ষত্রেরও যেমন মরে যেতে হয়, তেমনি পশ্চিমবঙ্গেও পতন হয় দীর্ঘদিন ক্ষমতায় থাকা বামফ্রন্টের। বাম নেতাদের ভাষ্য, কংগ্রেস আর বিজেপির ধর্ম আর বিভাজনের রাজনীতির কারণেই পশ্চিমবঙ্গে পতন হয় সমাজতন্ত্রের। বিরোধীরা কমিউনিস্টদের চীন রাশিয়ার এজেন্ট বানিয়ে সহিংস প্রমাণের চেষ্টা করল, ধর্মের বিরোধী বানিয়ে দিল। ভারতের মানুষ এসব বিষয়ে খুব আবেগপ্রবণ, ফলে একটা বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি চলে এলো। আমরা এই যুদ্ধে হেরে গেছি। কংগ্রেস ও বিজেপি দুই দলই এই ইস্যুগুলো ব্যবহার করলো। 1998 সালে গঠিত হয় তৃণমূল কংগ্রেস। মাত্র 6 বছরেই পার্লামেন্টে একটি আসন লাভ করে দলটি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তৃণমূল আর বিজেপির উত্থানকে 3 ভাগে বিভক্ত করেছেন বিশ্লেষকরা। প্রথম ধাপটি 96 থেকে 2001 সাল পর্যন্ত। এই সময়ে কংগ্রেসকে পেছনে ফেলে জনপ্রিয় হয়ে ওঠে তৃণমূল। মাত্র একটি নির্বাচনের ব্যবধানে কংগ্রেসের ভোট 40% থেকে নেমে আসে 8%। আর 0 থেকে 31% ভোট অর্জনে সক্ষম হন মমতা। মুসলিম ভোটারদের গুরুত্ব দেওয়া টাটা ন্যানো ইস্যুতে হওয়া সিঙ্গুর আন্দোলন এবং শিল্পাঞ্চল তৈরিকে ঘিরে জমি অধিগ্রহণ ইস্যুতে নন্দীগ্রাম আন্দোলন মমতার উত্থানে বড় ধরনের ভূমিকা রাখে। এত অহংকার ভালো না। দ্বিতীয় ধাপ 2001 থেকে 2016। এই ধাপে তৃণমূলের জনপ্রিয়তায় পতন হয় বামপন্থার। 2001 সালের নির্বাচনে বামপন্থীরা ভোট পায় প্রায় 50%। 2016 সালে 27.2%। 2001 সালে মমতার ভোট ছিল 31%, যা 16তে বেড়ে দাঁড়ায় 45%। টানা 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বহাল আছেন মমতা ব্যানার্জি। ভারত জুড়ে মুসলিমদের সার্বিক পরিস্থিতি পর্যালোচনাকারী সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী 2004 সালে পশ্চিমবঙ্গের মুসলিমদের অবস্থা ছিল খুবই করুণ। মমতা এই কমিটির পর্যবেক্ষণকে গুরুত্বের সাথে আমলে নেন এবং এই ইস্যুতে কাজ শুরু করেন, যা রাজ্যের মুসলিমদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। তৃতীয় ধাপের সময়টা 2016 থেকে 2021 পর্যন্ত। 16 সালের নির্বাচনে কংগ্রেস ও বামদের পাওয়া সম্মিলিত ভোট ছিল 40%। 2021 সালে এই হার নেমে দাঁড়ায় মাত্র 10%। অন্যদিকে 2016 সালে বিজেপির ভোট ছিল 10%। 21 সালে সেটি পৌঁছায় 38%। বাংলা একটা পরিবর্তনের অপেক্ষায় ছিল। 37 বছর ধরে সিপিএম ও তার মিত্ররা বাংলা শাসন করেছে। কংগ্রেস ছিল দ্বিতীয়, তবে কংগ্রেস সবসময় দিল্লির ব্যাপারেই বেশি আগ্রহী ছিল, বাংলায় তাদের মনোযোগ ছিল না, যে কারণে পশ্চিমবঙ্গে তারা দুর্বল হয়েছে। সেই সুযোগে মমতা কংগ্রেসের ভোট ব্যাংক নিজের করে নিয়েছে। বর্তমানে সিপিএম এর বহু নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। পাশাপাশি বিজেপি কেন্দ্রের ক্ষমতায় থাকায় তারও একটা প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ইফাতিরা, স্টার নিউজ। দর্শক দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছে একটু পর, সাথেই থাকুন। দেখছেন স্টার ওয়ার্ল্ড। দর্শক, এবার জানাবো মধ্যপ্রাচ্য যুদ্ধের খবর। ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে অচলাবস্থা কাটছে না। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছেছে। হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করায় 2টি জাহাজ জব্দ করেছে ইরান। এর মধ্যে একটি জাহাজে ভারতে যাবার কথা ছিল। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানি জাহাজ জব্দের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে কোনোভাবেই সচল হবে না হরমুজ। আর হোয়াইট হাউস বলছে, যুদ্ধবিরতিতেও ইরানের ওপর অবরোধ বহাল থাকবে। শান্তি আলোচনার সমান্তরালে হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক তৎপরতা শুরু করেছে ইরান। বৃহস্পতিবার ভোরে পানামার পতাকাবাহী MSC ফ্রান্সেস্কা এবং লাইবেরিয়ার পতাকাবাহী অ্যাপিমিনোন্ডাস নামের 2টি কন্টেইনার জাহাজ ঘেরাও করে ইরানি স্পিডবোট। রয়টার্স নিশ্চিত করেছে যে সেনারা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে জাহাজ দুটিতে উঠে পড়ে এবং সেগুলোর নিয়ন্ত্রণ নেয়। ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করে জাহাজ দুটি প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চলাচল করছিল। এদিকে তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, নৌ অবরোধের মাধ্যমে যুদ্ধবিরতির এমন প্রকাশ্য লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া সম্ভব নয়। একই সুরে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতির সম্প্রসারণকে ভণ্ডামি বলে অভিহিত করেছেন। ইরান সবসময় সংলাপ ও চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং এখনও তা করে যাচ্ছে। তবে প্রতিশ্রুতি লঙ্ঘন, অবরোধ এবং হুমকি হল আলোচনার পথে প্রধান বাধা। বিশ্ব আপনাদের সীমাহীন কপটতাপূর্ণ কথা এবং আপনাদের প্রতিশ্রুতি ও কাজের মধ্যে বৈপরত্য প্রত্যক্ষ করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি
ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প চান ইরান একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আলোচনায় আসুক। এটি বর্তমানে ইরানের অভ্যন্তরে বাস্তববাদী এবং কট্টরপন্থীদের মধ্যে একটি লড়াই। প্রেসিডেন্ট একটি ঐক্যবদ্ধ প্রক্রিয়া চান। আমরা সেই প্রক্রিয়ার অপেক্ষায় থাকাকালীন একটি যুদ্ধবিরতি বজায় রয়েছে। শেষ পর্যন্ত বিরতির মেয়াদ কী হবে তা নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়, যেখানে প্রতিদিন প্রায় 130টি জাহাজ এই রুট দিয়ে চলাচল করত, সেখানে এখন হাতে গোনা কয়েকটি জাহাজ পার হতে পারছে। হরমুজ প্রণালীর এই অচল অবস্থা কাটবে কিনা তা এখন নির্ভর করছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের উপর। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। এদিকে লেবাননে একের পর এক যুদ্ধবিরতির শর্ত ভাঙছে ইসরায়েল। বুধবারও দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে 5 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহতদের মধ্যে এক সাংবাদিকও ছিলেন। লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, একটি গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় মারা গেছে 2 জন। একই এলাকার একটি ভবনে হামলায় প্রাণ হারান আমাল খলিল নামের এক সাংবাদিক। তিনি স্থানীয় সংবাদ মাধ্যম আল আখবারের কর্মী ছিলেন। এ হামলায় আরও এক সাংবাদিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বরাবরের মতো এবারও ইসরায়েলের দাবি, তারা সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের দাবি, যে গাড়িতে হামলা চালানো হয়েছে সেটি একটি সামরিক স্থাপনা থেকে বের হচ্ছিল। তবে অভিযোগ উঠেছে, ওই সাংবাদিককে টার্গেট করে হামলাটি চালানো হয়। অথচ গেল 16 এপ্রিল থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে কাগজে কলমে যুদ্ধবিরতি চলছে। লেবাননের বৈরুতে ইরানি দূতাবাসের সামনে স্মরণ সভা করেছে কয়েকশো মানুষ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানাতেই জড়ো হন তারা। সেই সাথে নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির প্রতিও সমর্থন জানান শোকাহত এসব মানুষ। এদিকে ইরানের যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি বাড়ানোকে বিশ্বাস করছেন না ইরানের নাগরিকরা। তাদের বিশ্বাস, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাবে। তেহরানের বাসিন্দারা বলছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে আসলে কিছুই অর্জন করতে পারেনি। ফলে যুক্তরাষ্ট্র আবার আক্রমণ করে কিছু সুবিধা আদায় করতে চাইবে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি। অন্যদিকে হরমুজ প্রণালীও বন্ধ করে দেয়া হয়েছে। ইরান থেকে যে 400 কিলোগ্রাম ইউরেনিয়াম অপসারণ করতে চেয়েছিল, তাও করতে পারেনি যুক্তরাষ্ট্র। মার্কিন নীতিতে পরিবর্তন না এলে এই ধরনের আলোচনা কার্যত নিষ্ফল, আর সেই পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। যে দেশ বেশি দৃঢ়তা দেখাতে পারবে তারাই সফল হবে। মনে হচ্ছে যুক্তরাষ্ট্র আবারও আক্রমণ করতে ও যে কোনো পরিস্থিতিতে বেশ কিছু সুবিধা আদায় করতে চায়। আমি মনে করি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাই নেই। যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নেওয়ার জন্য এই হামলা চালায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা নিয়ে অচলাবস্থা চললেও নিরাপত্তার কোনো ঘাটতি রাখেনি পাকিস্তান। যে কোনো সময় আলোচনা শুরুর আশায় গেল মঙ্গলবার থেকে ইসলামাবাদে মোতায়েন হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ রয়েছে কূটনৈতিক পাড়ার রেড জোনের সড়কগুলো। এ সময় সড়কে বন্ধ রয়েছে সাধারণ মানুষের চলাচলও, বন্ধ দোকানপাটও। দিনের পর দিন এমন অবস্থায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের নেতাদের উচিত দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা, যাতে তাদের সড়ক ও ব্যবসা বাণিজ্য সচল হয়। আমেরিকা, ইসরায়েল আর ইরান খায় না। যুদ্ধটা হচ্ছে আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে, অথচ পাকিস্তান এখানকার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। মানুষ অভিশাপ দিচ্ছে, অপমানিত বোধ করছে। আমরা যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আবেদন জানাচ্ছি, তারা যেন দ্রুত এখানে এসে যুদ্ধ ও সমস্যার অবসান করে। দেখুন, সব দোকানপাট বন্ধ, মানুষ অলস বসে আছে, জিনিসপত্রের দাম বেশি, গরিব মানুষ কষ্ট পাচ্ছে। পাকিস্তানের উচিত জনগণের প্রতি দয়া করা। জিনিসপত্রের দামে মানুষজন একেবারেই ভালো নেই। যুক্তরাষ্ট্র ও ইরানের নেতারা আসুক, তারা পাকিস্তানে না আসা পর্যন্ত গরিব মানুষ অনাহারে থাকবে। তাদের কোনো ব্যবসা নেই, নেই কোনো কাজও।
কিন্তু তারা আসছে না। আমরা শুধু শুনছি যে তারা আজ বা কাল আসছে। এক সপ্তাহ আগেও তারা 2-3 দিনের জন্য সবকিছু বন্ধ করে দিয়েছিল, আর এখন বলছে আরো এক সপ্তাহ বন্ধ থাকবে। তাহলে মানুষ এখন কোথায় যাবে? কোনো কাজ নেই। আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। পুরো বিশ্বের নজর যখন মধ্যপ্রাচ্যের দিকে, তখন ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ডিপ্রোতে একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এই হামলায় অন্তত 7 জন আহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে 2 শিশু। আহতদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে অঞ্চলটির গভর্নর। হামলা পরবর্তী ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ছবিতে দেখা যায় হামলার পর আগুন ধরে গেছে ভবনটিতে, দাউ দাউ করে জ্বলছে সেটি। আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। হামলার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া। তবে যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার দাবি, বেসামরিক মানুষ বা স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় না পুতিন বাহিনী। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং আগামী বছর থেকেই বহুল প্রতীক্ষিত উড়ন্ত গাড়ির বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে। কোম্পানিটির প্রেসিডেন্ট ব্রায়ান গু এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে 2027 সাল নাগাদ তাদের উড়ন্ত গাড়ির বড় আকারের উৎপাদন শুরু হবে। এরই মধ্যে 7,000-এরও বেশি অর্ডার হাতে পেয়েছে তারা। একই সাথে চলতি বছরের শেষ নাগাদ মানুষের মতো দেখতে হিউম্যানোয়েড রোবট তৈরির কাজও শুরু করবে প্রতিষ্ঠানটি। দর্শক, এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।